আজকের টপিক জিনগত রোগ হিমোফিলিয়া। মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত যে বংশগত রোগের ফলে ক্ষতস্থানে রক্ত তঞ্চিত হয় না অথবা দেরিতে তঞ্চিত হয় সেই রোগকে হিমোফিলিয়া বলা হয়। সাধারণত রক্তে তঞ্চন ফ্যাক্টর 8 এবং 9 এর অভাবে এই ধরনের রোগের সৃষ্টি হয়। হিমোফিলিয়া সাধারণত দুই ধরনের দেখা যায়, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এছাড়াও আরও একটি হিমোফিলিয়া দেখা যায় যেটি হিমোফিলিয়া সি নামে পরিচিত, কিন্তু এটি হচ্ছে অটোজোম বাহিত রোগ। চলো এবার জেনে নিই হিমোফিলিয়া এ সম্পর্কে। এক্স ক্রোমোজোমের একটি জিনের প্রচ্ছন্ন পরিব্যক্তি ঘটলে তঞ্চন ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সৃষ্টি হয় না, ফলে রক্ত তঞ্চন ব্যাহত হয় এবং অবিরাম রক্তক্ষরণ হয়। এর ফলে যে হিমোফিলিয়া রোগ সৃষ্টি হয় তাকেই বলা হয় হিমোফিলিয়া এ অথবা রয়্যাল হিমোফিলিয়া। প্রায় 80% মানুষ এই হিমোফিলিয়া এ দ্বারা আক্রান্ত হয়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই রোগের প্রচ্ছন্ন জিনটি প্রথম ধারণ করেন ও পরে বংশ পরম্পরায় রাজপরিবারে এই জিনটি সঞ্চারিত হয়। তাই হিমোফিলিয়া এ রোগের অপর নাম হয়েছে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি বা ক্রিসমাস রোগ। এক্স ক্রোমোজোমের একটি জিনের প্রচ্ছন্ন পরিব্যক্তি ঘটলে রক্ততঞ্চন ফ্যাক্টর 9 বা থ্রম্বোপ্লাস্টিনের অভাবে রক্ততঞ্চন দেরিতে হয় এবং হিমোফিলিয়া বি রোগ সৃষ্টি হয়। হিমোফিলিয়া রোগীর প্রায় 20% কাছাকাছি হিমোফিলিয়া বি দ্বারা আক্রান্ত হয়। স্টিফেন ক্রিসমাস নামে প্রথম একজন রোগীর দেহে এই রোগ দেখা যায়, তাই হিমোফিলিয়া বি ক্রিসমাস রোগ নামেও পরিচিত। হিমোফিলিয়ার লক্ষণ। হিমোফিলিয়া একটি বংশগত রোগ। এই রোগে কোনো ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ হয়, রক্ততঞ্চন ব্যাহত হয়। অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার ফলে দেহে রক্তচাপ কমে যায় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হয়। এছাড়াও অত্যাধিক রক্তক্ষরণের কারণে রোগীর মৃত্যুও হতে পারে। হিমোফিলিয়ার উত্তরাধিকার। ক্রিস ক্রস বংশগতির নীতি অনুসরণ করে এক্স ক্রোমোজোমে উপস্থিত থাকে প্রচ্ছন্ন জিনঘটিত হিমোফিলিয়া রোগ। একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিকে জিজ্ঞেস করা হয়, সেটি হলো হিমোফিলিয়া রোগটি মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় কেন? এর উত্তরে তোমরা লিখবে হিমোফিলিয়া রোগের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত হওয়ায় এবং পুরুষদের দেহে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় পুরুষদের ক্ষেত্রে এই রোগটি বেশি প্রকাশিত হয়। পক্ষান্তরে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাই স্ত্রীলোকের হিমোফিলিয়া রোগের জন্য দুটি প্রচ্ছন্ন হিমোফিলিয়া জিন প্রয়োজন হয়। এই কারণে হিমোফিলিয়া পুরুষদের দেহে বেশি দেখা যায়। নমস্কার বন্ধুগণ, তাহলে পড়লে তো হিমোফিলিয়া কি, কেন হয়, হিমোফিলিয়ার লক্ষণ কি পড়ে নিয়েছো আগে ভালো করে, তাই তো? দেখো, এবার তোমাদের মাধ্যমিকে যে সমস্ত কোশ্চেন তোমাদের কাছে টাফ মনে হচ্ছে, যে সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পারছো না, সে এরকমই তো কোশ্চেন। দেখো তো একবার, একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ দিলে শতকরা কত শতাংশ কন্যা সন্তান স্বাভাবিক হবে? এই সবই তো বুঝতে পারছো না, তাই তো? চলো এই সমস্ত আমরা এবার বুঝি এগুলো কি করে হয় স্যার। দেখো, মেইন ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটাকে আগে করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে হিমোফিলিয়াতে কি বলেছি আমি, হিমোফিলিয়া কেমন ধরনের রোগ। হ্যাঁ, এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন এই রোগটাকে কন্ট্রোল করে, তাই তো? তাহলে যদি আমি দেখি তাহলে এক্স ক্রোমোজোমে আমরা সবাই জানি যে এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তাহলে মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি কি থাকে আর পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি কি থাকে, তাই তো? তাহলে মহিলা এটা সাইড আর পুরুষের এটা সাইড। দেখো, তাহলে মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি কি থাকে বলো? দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই না? আর পুরুষদের ক্ষেত্রে কি থাকে? একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে, এটা আমরা সবাই জানি।
তাহলে এই যে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম, তাহলে এই হিমোফিলিয়া রোগটাও কি এক্স ক্রোমোজোমে অবস্থিত, তাই না? তাহলে এদের ক্ষেত্রে যদি আমি বলি যে স্বাভাবিক অ্যালিল কোনটা স্যার আর হিমোফিলিয়া অ্যালিল কোনটা, তাহলে এখানে প্রথম কথা আসছে যে হিমোফিলিয়া রোগের যে জিন, যে প্রচ্ছন্ন জিন, সেটা হচ্ছে স্বাভাবিক অ্যালিলের কেমন রূপ? স্বাভাবিক অ্যালিলের রূপ থাকবে এই রকম, কারণ আমরা প্রচ্ছন্ন জিনটাকে স্মল এইচ দ্বারা করছি। আর হিমোফিলিয়ার যার জন্য হচ্ছে সেটার অ্যালিলটা কেমন এইরকম, দেখতে পাচ্ছ? এক্স ক্রোমোজোম অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন, প্রচ্ছন্ন দ্যাট মিন্স রিসেসিভ ক্যারেক্টারকে আমরা সবসময় কি করি? সবসময় আমরা স্মল লেটারে লিখি। তাহলে কি দেখতে পাচ্ছ? এক্স এর উপরে কি স্মল এইচ, তাহলে এটা হচ্ছে কি? এটা হিমোফিলিয়া আক্রান্ত, এটা হচ্ছে হিমোফিলিয়া আক্রান্ত। এই ক্রোমোজোম কি আক্রান্ত? হিমোফিলিয়া আক্রান্ত হবে। তাহলে এটাই আমি বললাম যে এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক যে জিনটা আর একটা স্বাভাবিক অ্যালিল, সেটা কেমন দেখতে? এরকম দেখতে। হিমোফিলিয়ার অ্যালিলটা কেমন দেখতে? এরকম দেখতে। বুঝা গেল? তাহলে ওখানে লিখে নাও যে এক্স ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক অ্যালিলটি দেখতে কেমন? এরকম। এক্স ক্রোমোজোমে অবস্থিত হিমোফিলিয়ার অ্যালিল দেখতে কেমন? এরকম। বোঝা গেছে? এটা হচ্ছে হিমোফিলিয়ার অ্যালিল আর এটা হচ্ছে স্বাভাবিক অ্যালিল। ক্লিয়ার? লিখে নাও ওখানে। এবার এটা মুছে দিলাম আমি। দেখো, এবার বোঝার চেষ্টা করো। এই ব্যাপারটা হচ্ছে যে আমাকে কি বলেছে, দেখো এখানে এখানে বলেছে যে হিমোফিলিয়া আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ, তাই না? তাহলে এই কোশ্চেনটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, আমি অঙ্কটা করবো তখন মিলিয়ে নেবে অ্যান্সার কত হলো। বুঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আমি কি পেলাম? এর স্বাভাবিক অ্যালিলটা কেমন দেখতে? এইরকম দেখতে, তাই তো? এরকম দেখতে। তাহলে এক্স ক্রোমোজোমের স্বাভাবিক অ্যালিল দেখতে এরকম, হিমোফিলিয়া অ্যালিল দেখতে এরকম। বোঝা গেছে? তাহলে এবার এখানে তোমরা একটা জিনিস মাথায় সেট করে নাও যে মহিলাদের ক্ষেত্রে কন্ডিশন কি কি আসবে স্যার? মহিলার ক্ষেত্রে কন্ডিশন আসবে হয় মহিলাটা স্বাভাবিক হবে, নয়তো স্বাভাবিক বাহক হবে, আর নইলে আক্রান্ত হবে। বুঝা গেছে? দেখো, তো স্বাভাবিক, বাহক আর আক্রান্ত, মহিলাদের ক্ষেত্রে তিনটা কন্ডিশন হচ্ছে। তাহলে স্বাভাবিক কি? এই যে এটা স্বাভাবিক কন্ডিশন, তো আমরা স্বাভাবিক অ্যালিলটা কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল এইচ, অর্থাৎ ডমিনেন্ট এইচ দ্বারা প্রকাশ করছি। এটা বাহক কোনটাকে বলছি? বাহক হচ্ছে যখন একটা এইচ স্বাভাবিক, যখন একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক আর একটা এক্স ক্রোমোজোমে কি হচ্ছে? একটা এক্স ক্রোমোজোমে হচ্ছে তোমার, তাহলে এই হিমোফিলিয়ার প্রচ্ছন্ন যে জিন বর্তমান আছে, দ্যাট মিন্স কি এটা বাহক। এবার আক্রান্ত কোনটাকে বলছি? আক্রান্ত হচ্ছে যখন দুটো এক্স ক্রোমোজোম, কি হচ্ছে? হিমোফিলিয়ার জিন দ্বারা আক্রান্ত হচ্ছে। দেখতে পাচ্ছ? তাহলে এই কন্ডিশনটা কেমন? দুটো স্মল এইচ মানে কি? আক্রান্ত। একটা স্মল এইচ একটা ক্যাপিটাল এইচ মানে কি? বাহক। দুটোই ক্যাপিটাল এইচ মানে কি? স্বাভাবিক। বুঝা গেছে? তাহলে দেখো এই কন্ডিশনটা কেমন? হোমোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন। কেমন কন্ডিশন? হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশন। তো কেমন থাকছে এরা? স্বাভাবিক। এটা কেমন কন্ডিশন? হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন। কেমন? হোমোজাইগাস রিসেসিভ। আচ্ছা, বুঝতে পারছি না হোমোজাইগাস কি? হোমোজাইগাস মানে একই রকম দেখতে। হোমোজাইগাস মানে কি? একই রকম দেখতে। হোমোজাইগাস রিসেসিভ। রিসেসিভ কাকে বলা হয়? রিসেসিভ বলা হয় প্রচ্ছন্ন গুণকে। ঠিক আছে? হোমোজাইগাস রিসেসিভ, দ্যাট মিন্স কি? এটা আক্রান্ত। আর এটা কি? হোমোজাইগাস ডমিনেন্ট। আর এটা হচ্ছে হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এক্স ক্রোমোজোমের মহিলাদের ক্ষেত্রে এই যে হেটেরোজাইগাস যদি আমরা কন্ডিশন পাই, তাহলে সেটা সবসময় কি থাকছে? সেই কন্ডিশনটা সবসময় কি থাকছে? বাহক থাকছে। বোঝা গেছে? হেটেরোজাইগাস কন্ডিশন পাওয়া মানে কি? এরা বাহক।
হোমোজাইগাস রিসেসিভ পাওয়া মানে কি, এরা আক্রান্ত। মনে থাকবে এইটুকু, এখান থেকে তোমাকে মাধ্যমিকে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে। বোঝা গেছে? এবার দেখো ছেলেদের ক্ষেত্রে কি কন্ডিশন হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে দুই রকমের। কি কন্ডিশন হচ্ছে? দুই রকমের। তাহলে ছেলেদের ক্ষেত্রে কন্ডিশন কি? দুই রকমের কন্ডিশন। ছেলেদের ক্ষেত্রে থাকে কি, এক্স ওয়াই। যদি এটা স্বাভাবিক হয় তাহলে মাথায় কি থাকবে? স্বাভাবিক অ্যালিল থাকবে না। এক্স ক্রোমোজোমের কেমন রূপ থাকবে? স্বাভাবিক। তাহলে এখানে হচ্ছে যদি আক্রান্ত হয়, এক্স ক্রোমোজোমের মাথায় যদি প্রচ্ছন্ন ক্যারেক্টারটা আসে, তাহলে এটা কি হয়ে যাবে? আক্রান্ত হয়ে যাবে। বুঝা গেল? তাহলে কি হয়ে যাবে বলো? আক্রান্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো যে ছেলেদের দেহে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই না? মেয়েদের দেহে কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম তুলনামূলক ভাবে। কার থেকে? ছেলেদের থেকে। ক্লিয়ার হয়ে গেছে? এটুকু ক্লিয়ার হয়ে গেছে? বুঝে নাও সবাই, এটুকু ক্লিয়ার। এবার তারপরে দেখো, এবার এই অঙ্কটাতে এবার আমরা যাব। তাহলে এই পাঁচটা কন্ডিশনের বাইরে আর কোনো কন্ডিশন হবে না, এটুকু মাথায় রাখো। বুঝা গেছে? কি কি কন্ডিশন বললাম আমি? কন্ডিশন বললাম আমি তোমাকে যে মেয়েরা স্বাভাবিক হবে, বাহক হবে, আক্রান্ত হবে, ছেলেরা কি হবে? স্বাভাবিক হবে আর আক্রান্ত হবে। এবার অঙ্ক আমাদের কি বলেছিল, বই আমাদের কি বলেছিল, যে একজন স্বাভাবিক কি বলেছিল, হিমোফিলিয়া আক্রান্ত মহিলা বলেছিল। আচ্ছা, একজন বাহক মহিলা ধরে নাও, একজন বাহক মাতা। কেমন মাতা? বাহক মাতা। কিসের? হিমোফিলিয়া রোগের, তাই না? কিসের? হিমোফিলিয়া রোগের বাহক মাতা। কেমন হবে দেখতে? এরকমই দেখতে হবে, তাই তো? বাহক মাতা এইরকমই দেখতে হবে। এবার দেখো, এর সঙ্গে বিয়ে কার দেওয়া হচ্ছে? বিয়ে দেওয়া হচ্ছে কার? স্বাভাবিক পিতার। স্বাভাবিক পুরুষের। বোঝা গেছে? আমি এখানে হচ্ছে যে পিতা লিখলাম, কোশ্চেন পুরুষ বলতে পারে, তাহলে সেটা হচ্ছে তোমরা লিখে দেবে। এটা মুছে দিলাম, দরকার নেই এটার। এই ক্রোমোজোম থাকবে। এবার দেখো, সেই জায়গাতে আমি জানি এটা কোন জেনারেশন? এটা হচ্ছে পি জনু, প্যারেন্টাল জেনারেশন। এখান থেকে কি সৃষ্টি হয় বলো? এখান থেকে সৃষ্টি হবে গ্যামেট। কি সৃষ্টি হবে? গ্যামেট। চেকার বোর্ড শিখেছো তো তোমরা? তাহলে এখান থেকে সৃষ্টি হবে কি? গ্যামেট। কোন পদ্ধতিতে স্যার? মিওসিস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে। তাহলে এখানে মিওসিস পদ্ধতি লিখে দাও, মিওসিস। আর এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো গ্যামেট। তাই না? এবার দেখো কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে। একটা গ্যামেট তো পাচ্ছ এরকম টাইপের, তাই তো? আর একটা গ্যামেট পাচ্ছ এরকম টাইপের। আর এখান থেকে কি পাচ্ছ? একটা গ্যামেট পাচ্ছ এক্স, একটা গ্যামেট পাচ্ছ ওয়াই, তাই তো? ক্যাপিটাল এইচ মানে স্বাভাবিক। তাহলে এরকম গ্যামেট পাচ্ছি আমরা। এবার এটাকে আমরা কি করব? এটাকে যদি আমি চেকার বোর্ডে সাজাই, চেকার বোর্ডে সাজাতে গেলে কি পাবো আমি? কতগুলো পাবো বলো? কতগুলো ঘর করতে হবে? গুণনাম এখানে 2, এখানে দুটো গ্যামেট, এখানে দুটো গ্যামেট, তো কত হলো? 2 × 2 4। তাহলে চেকার বোর্ডে ঘর কটা হবে? 4টা ঘর হবে। বুঝা গেছে? যে চেকার বোর্ডে ঘর হবে 4টা। তাহলে F1 আমি আর চেকার বোর্ড করছি না, তুমি এখানে লিখে দাও F1 জেনারেশন। আমি এখানে দেখতেই পাচ্ছি যে F1 জনুতে কতগুলো কারা কারা আসবে। দেখো F1 জনুতে কারা কারা আসবে। আচ্ছা চলো চেকার বোর্ড করে দিই ছোট্ট করে, আমি ছোট করে করে দিচ্ছি, তোমরা বুঝে যাবে। ঠিক আছে? গ্যামেট বসে গেল এখানে। এখানে কি বসবে? ফিমেল গ্যামেটটা বসবে। ফিমেল গ্যামেটটা কি এসছে বলো? এরকম গ্যামেট এসছে তো। আর একটা কি এসছে? এটা এসছে। তাহলে এবার এটাকে চেকার বোর্ডে আমরা সাজাবো। দেখো কি হচ্ছে এখানে, তাহলে এই এক্স এই এক্স, তাহলে চেকার বোর্ডের এই রেজাল্ট। তাহলে এবার এখান থেকে দেখে নাও কি বুঝতে পারছো। দেখো এখানে কি এসছে? কন্যা সন্তান কতগুলো এসছে? দুটো ইউনিট, তাই তো? তাহলে এই যে দুটো ইউনিট কন্যা সন্তান আর দুটো ইউনিট হচ্ছে পুত্র সন্তান।
তাহলে এই দুটো ইউনিটের ভ্যালু কত হবে? এই দুটো ইউনিটের ভ্যালু হবে 100%। বোঝা গেছে? তাহলে এই দুটো ইউনিট কন্যা সন্তানের ভ্যালু 100%। এখানে টোটাল সন্তান বলেনি কিন্তু 4টা সন্তান। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো কন্যা সন্তানের 2 ইউনিট, কন্যা সন্তানের দুটো ইউনিট। দুটো ইউনিটের ভ্যালু কি টোটালটাই তো? দুটোর মধ্যে 3টে আছে, 4টে আছে, নেই। কন্যা সন্তান মানে কত? কন্যা সন্তানের কটা ঘর দেখতে পাচ্ছ? কটা রেজাল্ট এসছে? 2 ইউনিট। এটা কি 100%? কি এটা 100%? দুটো ঘরের ভ্যালু কত? 100%। একটা ঘরের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু কত? 50%। বোঝা গেছে? এখানে দেখো, তাহলে কি এসছে? 50% কন্যা স্বাভাবিক, 50% কন্যা বাহক। বোঝা গেছে? কি হয়েছে? 50% কন্যা স্বাভাবিক আর 50% কন্যা বাহক। বোঝা গেল? তো ঠিক এবার পুত্র সন্তানকে দেখো, পুত্র সন্তানও সেম তাই, দুটো ইউনিট মানে 100% ভ্যালু। তাহলে এটা কি স্বাভাবিক পুত্র সন্তান কত? 50%। আক্রান্ত পুত্র সন্তান কত? 50%। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই 4টা ঘরের ভ্যালু কিন্তু 100 না। কেন? কারণ কোশ্চেন বলে দিয়েছে যে কন্যা সন্তান শতকরা কত পার্সেন্ট এসছে। বোঝা গেছে? এইটুকু ওই জন্য দেখো, এরা তো কন্যা সন্তান না, এরা তো পুত্র সন্তান, তাই এদেরকে ধরা যাবে না। ধরা যাবে? যাবে না। দুটো ইউনিট আছে, দ্যাট মিন্স 2 ইউনিটের ভ্যালু কত? 100%। তাহলে 1 ইউনিট মানে কত? 50%। বুঝে যাও, এটা কি স্বাভাবিক, এটা কি বাহক, দ্যাট মিন্স কন্যা সন্তান। কেউ আক্রান্ত আসেনি, আক্রান্ত এসছে কে? পুত্র সন্তান। বোঝা গেছে? তাহলে এখান থেকে এই একই অঙ্ক থেকে তোমাকে 4 রকমের অ্যান্সার জিজ্ঞেস করতে পারবে, যে একজন বাহক মাতার সঙ্গে একজন বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ দিলে তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ কন্যা সন্তান স্বাভাবিক হবে, কত শতাংশ কন্যা সন্তান বাহক হবে, কত শতাংশ পুত্র সন্তান স্বাভাবিক হবে, কত শতাংশ পুত্র সন্তান আক্রান্ত হবে। বোঝা গেছে? অঙ্ক তুমি নিজে নিজেই বানাতে পারবে। এইটুকু জিনিস যদি শিখে যাও, অঙ্ক নিজে নিজে বানানো যাবে। বোঝা গেছে? এবার ধরে নাও যে এখানে চেঞ্জ করে দিল, এখানে তোমাকে করে দিল, এখানে বলেছিল তো স্বাভাবিক পিতা, এখানে বলে দিল এই পিতাটা স্বাভাবিক না, এই আক্রান্ত, এ কি আক্রান্ত। তাহলে এখানে স্বাভাবিকটা কেটে দাও, কি লিখে দেবে? আক্রান্ত পিতা। যদি আক্রান্ত হয় এখানেও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সেই জায়গাতে ঠিক এখানেও, এখানে কি হবে? চেঞ্জ হবে। বুঝা গেছে? তাহলে এখানে যদি চেঞ্জ হয় তো এখানেও চেঞ্জ হবে। এখানেও চেঞ্জ হবে। দেখো এবার দেখো কি হচ্ছে, যে বাহক মাতা আক্রান্ত পিতা। বাহক মাতা থেকে কি এরকম গ্যামেট আসবে, আক্রান্ত পিতা থেকে কি এরকম গ্যামেট আসবে। চেকার বোর্ড সাজালাম, পুরুষের গ্যামেটটা এখানে লিখেছি, মহিলাদের গ্যামেটটা এখানে লিখেছি। এবার দেখো যখন হচ্ছে কি একটা নর্মাল জিন পেলো কার থেকে? মায়ের থেকে। আক্রান্ত জিন পেলো কার থেকে? বাবার থেকে। তো কি হয়ে গেল? আক্রান্ত বাহক হয়ে গেল না এই কন্যা সন্তানটা। আর একটা আক্রান্ত জিন, মায়ের থেকেও আক্রান্ত জিন আসছে, বাবার থেকেও আক্রান্ত জিন আসছে। তো এই কন্যাগুলো কি হবে? 50% কন্যা কি হয়ে যাচ্ছে? আক্রান্ত। 50% কন্যা কি হচ্ছে? বাহক। এবার সেই জায়গাতে পুত্র সন্তান কি 50% বাহক, সরি 50% স্বাভাবিক আর 50% আক্রান্ত। বোঝা গেছে? দেখতে পাচ্ছ কি করে অঙ্কগুলো হচ্ছে? খুবই সহজ, ইজি অঙ্ক, তাই না? বুঝে গেছো? দেখে নাও, করে নাও, এসে কারণ তুলে নাও, খুবই সহজ জিনিস। তাহলে এখানে লিখে দেবে যে 50% হচ্ছে বাহক কন্যা, 50% হচ্ছে আক্রান্ত কন্যা, 50% পুত্র স্বাভাবিক, 50% পুত্র কি বলো আক্রান্ত। তাহলে দেখো দু রকম কোশ্চেন আমরা করলাম, একবার বাহক মাতা স্বাভাবিক পিতা, একবার বাহক মাতা আক্রান্ত পিতা। তাহলে যার রেজাল্ট আসছে এই রেজাল্টগুলো দেখতে পাচ্ছ চোখের সামনে। তাহলে এগুলো খাতায় নোট করে রাখো, খাতাতে একদম ভালো করে নোট করে নাও যে কখন কি রেজাল্ট এলো আর কেমন করে এলো। বোঝা গেল? দেখে নাও। এবার সেই জায়গাতে যদি এখানে আক্রান্ত হতো স্যার, যদি এখানে আক্রান্ত হতো যে এরা হচ্ছে আক্রান্ত মাতা, তাহলে আক্রান্ত মাতা, সেই জায়গাতে এবার এই মাতা কি হয়ে গেছে? আক্রান্ত হয়ে গেছে। তাহলে যদি মাতা আক্রান্ত হয়ে যায় তাহলে কি হবে দেখো, তাহলে এখানে কিন্তু গ্যামেটে আর দুটো গ্যামেট উৎপন্ন হবে না। বুঝা গেছে? গ্যামেটে কি উৎপন্ন হবে না? দুটো গ্যামেট উৎপন্ন হবে না।
কেন হবে না বোঝার চেষ্টা করো। চেকার বোর্ডে এরকম ঘর করবে না, বুঝা গেছে? তা দেখো এটা কেমন কন্ডিশন, হোমোজাইগাস কন্ডিশন, একই রকম দেখতে। তাহলে হোমোজাইগাস কন্ডিশন থেকে গ্যামেট সবসময় কি আসবে, এক রকমই গ্যামেট আসবে, একটাই গ্যামেট আসবে, বোঝা গেছে? ক্লিয়ার? আর এটা কি হেটেরোজাইগাস কন্ডিশন, তাই দু রকম এসছে। তাহলে এখানে যখন চেকার বোর্ডে ঘর করবে তখন চেকার বোর্ডে কখনোই চারটা ঘর করতে যাবে না, ঠিক আছে? চেকার বোর্ডে সবসময় কি হবে, দুটো ঘর হবে। দেখো তাহলে কি রেজাল্ট আসছে, দেখো তাহলে রেজাল্ট কি কি আসছে। তাহলে একটা রেজাল্ট আসছে ডাবল এক্স স্মল এইচ, এটা। আর একটা কি আসছে, এটা। তাহলে এটা কি পুত্র সন্তান, এটা কি কন্যা সন্তান। তাহলে দেখো তাহলে কি দেখতে পাচ্ছি আমি, 100% কন্যা সন্তান কেমন হচ্ছে, আক্রান্ত। 100% পুত্র সন্তান কেমন হচ্ছে, আক্রান্ত। বোঝা গেছে? তাহলে যখন আমি দেখছি আক্রান্ত মাতা আক্রান্ত পিতা, তো 100% কন্যা, 100% কন্যা সন্তান কি এলো, 100% কন্যা সন্তান এলো তোমার হচ্ছে এরকম টাইপের। বোঝা গেছে? এবার সেই জায়গাতে যদি এখানে বলতো যেটা বাহক নয়, এটা হচ্ছে স্বাভাবিক পিতা, তাহলে কি আসতো? তাহলে স্বাভাবিক পিতা যদি বলতো, দেখো কি আসতো, স্বাভাবিক পিতা, আক্রান্ত মাতা স্বাভাবিক পিতা। তাহলে এই যে একটা কি হতো, কি হতো, বাহক হতো, আর পুত্রটা কি হতো, আক্রান্ত হতো। বোঝা গেছে? তাহলে সম্পূর্ণ কন্যা সন্তান, 100% কন্যা সন্তান কেমন আসতো, বাহক। আর 100% পুত্র সন্তান কেমন আসতো, আক্রান্ত। বোঝা গেল? দেখতে পাচ্ছ কেমন করে? হ্যাঁ, এরকম করে কোশ্চেন নিজে বানাও, নিজে এখানে অপশন লিখে দাও যে কি লিখবে তুমি, বাহক মাতা লিখবে নাকি আক্রান্ত পিতা লিখবে, যে বাড়িতে প্র্যাকটিস করো। দেখো এই অঙ্কগুলোতে তুমি এক্সপার্ট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আজকের জন্য এখানেই, দেখা হবে পরবর্তী পার্টে। টাটা, বাই বাই, টেক কেয়ার।